নমস্কার, আমি আপনাদের সঙ্গে সুপ্রীতি। আপনারা দেখছেন সানন্দা নিউজ। চোখ রাখবো আজকের সংবাদে। বৃহস্পতিবার কেশিয়াড়ি থানার পুলিশ ও বেল্লা আবগারি দপ্তরের যৌথ অভিযানে ভাঙা হলো চোলাই তৈরির বড় ঠেক। কেশিয়াড়ির ডম্বুরকোলা, রেলাগেড়িয়া ও হাতিগেড়িয়াতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই বাজেয়াপ্ত করে আবগারি দপ্তর। সূত্র মারফত ২-৩ দিন আগে খবর পেয়েছিল আবগারি দপ্তর। কেশিয়াড়ির কয়েকটি এলাকায় গজিয়ে উঠেছে চোলাইয়ের ঠেক। বৃহস্পতিবার কেশিয়াড়ি থানার পুলিশ ও বেলদা আবগারি দপ্তরের যৌথ অভিযানে ভাঙা হয় চোলাইয়ের তৈরির ৩টি ঠেক। এদিন ভোর থেকে দুপুর পর্যন্ত চলে অভিযান। কেশিয়াড়ির ডম্বুরকোলা, রেলাগেড়িয়া এবং হাতিগেড়িয়াতে অভিযান চালিয়েছিল আবগারি দপ্তর। অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে ৪৩০ লিটার চোলাই, ২২৪০ লিটার চোলাই তৈরির লিকার, চোলাই তৈরিতে ব্যবহৃত ১২৫ কেজি চিটে গুড়, ১০ কেজি মহুল ফুল ও ১৫টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি। আবগারি দপ্তর ও পুলিশ অভিযানে নেমে বিপুল পরিমাণ চোলাই নষ্টের পাশাপাশি ঠেকগুলিকেও এদিন সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। বৃহস্পতিবার ওড়িশা সীমান্ত দাঁতনে ফের গাঁজা ভর্তি গাড়ি আটক করল পুলিশ। প্রায় ১ কুইন্টাল ২০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। পাচার কার্যে যুক্ত চালক ও এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার ধৃতদের মেদিনীপুর আদালতে তোলা হবে। ওড়িশা সীমান্ত দাঁতনে ফের গাঁজা ভর্তি গাড়ি আটক করল পুলিশ। প্রতিদিনের মতো দাঁতনের হাসিমপুরে নাকা চলছিল বৃহস্পতিবার। তাতেই ধরা পড়ে একটি গাড়ি। পুলিশ জানিয়েছে ডিকি থেকে ১ কুইন্টাল ২০ কেজি গাঁজা পাওয়া গিয়েছে। রাজ্য ও ভিন রাজ্যে পাচার করা হচ্ছিল ওই গাঁজা। পাচারে যুক্ত গাড়ির চালক ও এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম মোহাম্মদ মাজেরউদ্দিন ও শনি দেবী। এদের বাড়ি কলকাতার বেলগাছিয়া ও রাঁচির নিউ অমরাবতী কলোনিতে। গাড়িটিকে আটক করেছে পুলিশ। শুক্রবার ধৃতদের মেদিনীপুর আদালতে তোলা হবে। টাকা দিতে না পারায় নিজের গর্ভবতী স্ত্রীকে খুনের অভিযোগ উঠল জামাই ও শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া থানার কেশববাড় এলাকায়। বাপের বাড়ি থেকে দুবাই যাওয়ার জন্য দাবি মতো ৬০,০০০ টাকা না পাওয়ায় অন্তঃসত্ত্বা বধূকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর উত্তেজিত জনতা ভাঙচুর চালায় অভিযুক্তের বাড়িতে। পুলিশ জানিয়েছে মৃতের নাম ফারজানা বিবি, বয়স ২০। অভিযুক্ত জামাইয়ের নাম শেখ আহমাদুল্লাহ। পলাতক শ্বশুর বাড়ির লোকজন সামান্য কিছু টাকার জন্য নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করার অভিযোগে নিন্দার ঝড় এলাকায়। তবে পুলিশ ঘটনার তদন্ত করছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হলদিয়া মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে তমলুক থানার সোনাপেত্তা টোল প্লাজায় এক বাস চালকের সাথে পুলিশের টাকা দেওয়া নিয়ে ঝামেলা শুরু হয় এদিন। আর সেই ঝামেলাকে কেন্দ্র করে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার ১০টা নাগাদ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় তমলুকের মিলননগরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কলকাতা থেকে একটি বাস ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে দীঘা যাওয়ার সময় টোল প্লাজায় পুলিশ টাকা চায় বলে অভিযোগ। সেই টাকা দিতে অস্বীকার করায় চলন্ত বাসে উঠে চালককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। চালক কোনো রকমে বাসটি নিয়ে কিছুটা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন।
মিলননগরে অসুস্থ হয়ে পড়লে বাসটি থামিয়ে দেয় চালক। তারপর চালককে উদ্ধার করে বাসের অন্যান্য সদস্যরা তমলুক জেলা হাসপাতালে নিয়ে যান। পরে অন্যান্য গাড়ির চালক ও স্থানীয়রা 41 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রায় 2 ঘন্টা ধরে 41 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে এদিন। পরে পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। গাড়ি হালকা আছে, আরামসে যাচ্ছি। ওরা চিৎকার বলতে দাঁড়াতে বলতে আমি দাঁড়িয়ে পড়েছি। একজন অফিসার এসে দরজা খুলে আমার গাড়ির চাবি তুলে নেয়, দিয়ে এবারে আমাকে মারা হয়ে 5-6 থাপ্পড় মেরেছে, খুব জোরে মেরেছে গালপাটা ডান সাইড। আমার গালপাটা প্রচুর ব্যথা করছে, আমি কানে শুনতে পাচ্ছি। তারপরে ওই ওখান থেকে বলছে যা তুই গিয়ে চাবিটা তুলে দিল। আমি ওখান থেকে রেখে হয়ে গাড়ি নিয়ে এসে মিলননগর স্ট্যান্ডে ঢুকে গাড়ি ঘিরে দিয়েছি। ব্যাস, ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী বৃহস্পতিবার প্রচারের আগে মহিষদার বাড়িতে এলেন তিনি। চলল আদর আপ্যায়ন আর ভুরি ভোজনও, সঙ্গে হালকা রাজনৈতিক আলোচনা। সব মিলিয়ে দেবের বাড়িতে আসা আর প্রচার ছিল অন্য মাত্রায়। সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগেই বাড়িতে এলো ছেলে। খুশির হাওয়া মহিষদা গ্রামের অধিকারী পরিবারে। বৃহস্পতিবার প্রচার শুরুর আগেই নিজের পৈতৃক ভিটেতে ঘুরে গেলেন বিদায়ী সাংসদ তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব তথা দীপক অধিকারী। ডাবের জল, মিষ্টি আর দই খেয়েই আপাতত প্রচার শুরু দেবের। গ্রামের ভিটেতে পা দিয়েই নস্টালজিয়া দেব। সাংবাদিকদের সামনে উঠে এলো রাজনীতির বিভিন্ন প্রশ্ন। ভারতী ঘোষের তোলা বিভিন্ন প্রশ্নের সুকৌশলে জবাব দিলেন গ্রামের ছেলে দেব। জয় নিয়ে আশাবাদী জেঠিমা দুর্গা অধিকারীও। রাজনীতিবিদ বা সুপারস্টার নয়, একেবারেই ঘরোয়া রীতিনীতি মেনে প্রথমে দেবের বরণ পর্ব চলে। এরপর এই আদরের রাজুকে কাছে টেনে নেন জেঠিমা। ভুরি ভোজনও চলে এদিন। রাজনীতির আঙিনায় তার জয় নিয়ে আশার আলো বৌদির চোখেও। মোটের ওপর ভোট প্রচারের প্রথম পর্বেই জয়ের ব্যাপারে চূড়ান্ত আশাবাদী দীপক অধিকারী। ভয় লাগছে নাকি? বন্ধ করিনি, এদিক দিকে ঘুরেছি। বন্ধ করবে, বন্ধ করবে, গেটটা বন্ধ করবে। ওই পাশে দাঁড়িয়ে যাও তোমরা।
ওই পাশটা বন্ধ করে দাও, কে আছে ওই পাশটা বন্ধ করে দাও। স্কুলকে দিয়েছিলাম, সেইখানে আমার জন্য একজন ছাত্রী এসে বললেন কি আমাদের এখানে বাথরুমগুলো একটু ভালো হলে ভালো হতো। সেটা সত্যি আমাকে আবেগে টেনেছে। আমার মনে হয়েছে কি আমি যেটা লাস্টে খবর পেয়েছি, মানে যখন জাস্ট 6 মাস বাকি ছিল, 6 মাস 8 মাস, তখন এই খবরটা পেলাম। আমার মনে হয় কি যদি আবার জিতি, এই জিনিসটা ডেফিনেটলি আমার প্রায়োরিটি থাকবে কি প্রত্যেকটা স্কুলে যেন বাথরুমগুলো যেন ঠিকঠাক থাকে, রাস্তাঘাট যেন ঠিকঠাক থাকে। আমার মনে হয় আমি এটাও বলেছে উনি কে ভারতীদি কে রাস্তাঘাট ঠিকঠাক নেই। বিশ্বাস করুন এটা অন্ধ বলে দিতে পারবে কি রাস্তাঘাট কতটা ভালো হয়েছে। আমি মেদিনীপুর থেকে ঘুরে এলাম, আমি ঘাটাল দিয়েও মাঝে মাঝে আসি, চন্দ্রকোনা রোডটা পুরোটাই রাস্তাঘাট নিয়ে আমার মনে হচ্ছে কারো কোনো সমস্যা নেই। সাইকেল নিয়ে বলেছেন কি 350 টাকা বানাতে লাগে, 1 কোটি সাইকেল দেওয়া হয়েছে। যেই ছাত্র ছাত্রীগুলো ঘন্টার পর ঘন্টা হেঁটে আসতো স্কুলে, তারা এখন আরামসে সাইকেল চালিয়ে স্কুলে চলে আসতে পারে। তার জন্য স্কুলে বৃদ্ধি হয়েছে, মানে সংখ্যা বেড়েছে ছাত্রছাত্রীদের। তো আমার মনে হয় কি এই উন্নয়ন কথাগুলো আমার মনে হয় কি রাজ্য সরকার অনেক করেছে। আমার একটা প্রশ্ন, আচ্ছা, তুমি এখানে আছো। একদিকে অভিনেতা একদিকে নেতা, হ্যাঁ। ঠিক আছে, এখনো মানুষের কাছে খুবই জনপ্রিয় অভিনেতা হিসাবেও, সাংসদ হিসাবেও। সাংসদ মিন পার্টির নেতা, তুমি নিজেকে কি বলবে, কিসের টপ, ভরসায় না ডায়লগ? টপ টেক টিএমটি বার নিয়ে নিন এখে তুমি ট্যাগলাইন করতে নিয়ে নাও। দেখো এইটা কিন্তু সত্যি কে তুমি যদি আমাকে বলো 10 বছর আগে বা 12 বছর আগে কোনোদিনও আমি অভিনেতা হব, অ্যাক্টর হব, সেইটাও আমি কোনোদিনও স্বপ্নে ভাবিনি কি এরকম একটা জায়গা পাবো। 5 বছর আগে দিদি যখন আমাকে আচমকা এই দায়িত্বটা দিলেন এমপি হওয়ার, আমি তখনও ভাবিনি কি আমি জিতবো। তখন এটা সবচেয়ে টাফ সিটের মধ্যে একটা সিট ছিল, তো আপনারা সবাই জানেন। তারপরে 5 বছর দেখতে দেখতে অনেক কিছু শিখলাম, অনেক মানুষের দুঃখ কাছে পৌঁছতে পারলাম, কিছু কথা হয়তো পার্লামেন্টে তুলতে পারলাম। বাট অ্যাজ এ হিউম্যান বিং, ভগবান, ছবির দর্শক বা ঘাটাল মানুষের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভোটার আমাকে অতিরিক্ত বেশি ভালোবেসেছে, অতিরিক্ত বেশি আশীর্বাদ করেছে। এই দায়িত্বটা আমি রাখতে চাই। এই দায়িত্বটা খুব কম লোকের সুযোগগুলো পায়। অ্যাট দ্য এজ অফ 31 তুমি এমপি হয়ে যাচ্ছ, অ্যাট দ্য এজ অফ 30 তুমি সুপারস্টার হয়ে যাচ্ছ, অ্যাট দ্য এজ অফ 34 তুমি প্রডিউসার হয়ে যাচ্ছ, ব্যাক টু ব্যাক ছবি করছো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মনে হয় কি এইটার জন্য বাবা মায়ের আশীর্বাদ, আমার জেঠু জেঠিমা যারা পিছনে দাঁড়িয়ে আছেন, যারা সবসময় সঙ্গে আছে, যারা আমাকে দেখছেন, প্রত্যেকের ভালোবাসা, প্রত্যেকের আশীর্বাদ কোথাও যেন একটা আছে আমার মাথার উপরে। তো সেইটার জন্যই হয়তো ডায়লগও হয়তো টপ, ভরসা হয়তো টপ। আমার হচ্ছে এইটাই তো হওয়া দরকার, ডোন্ট ইউ থিঙ্ক সো? আজকে তোমরা সবাই অন্য চ্যানেল দিয়ে বিলং করছো, এখানে সবাই কিন্তু ফোন পাচ্ছে, আমার কাছে ভালো একটা ইন্টারভিউ দরকার, দেবের ইন্টারভিউ আমার দরকার, একটা অন্যরকম কিছু কোশ্চেন করতে হবে। কিন্তু তোমাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বী চলছে, কিন্তু যখন ক্যামেরা অফ হচ্ছে তোমরা কি একজনকে গাল দিচ্ছ? লেটস ভেরি প্র্যাকটিক্যাল। আমার মনে হয় এইটা ফিরিয়ে আনতে হবে। এই যে আমি চাইলে আজকে ভারতীদিকে নিয়ে অনেক কিছু বলতে পারতাম, আমি হয়তো অনেক কিছু অন্য সরকারকে নিয়ে অন্য প্রার্থীদেরকে বলতে পারতাম, বাট এইটায় আমার মনে হয় আমি নিজের সম্মানটা হারাচ্ছি। কোথাও যেন দ্য স্পিরিট অফ পলিটিক্স, অফ স্পিরিট অফ গেম, অফ স্পিরিট অফ এনিথিং শুড বি হাই। কে কাউকে ছোট করে আমি বড় হতে চাই না। আমি বড় হব আমার কর্মের জন্য, আমার কাজের জন্য, আমার মানুষের প্রতি ভালোবাসার জন্য। আমি কাউকে ছোট করে কোনোদিনও বড় হতে চাই না। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই লড়ছে নিজের জায়গা তৈরি করার জন্য। তো আপনি বুঝলেন যে নিজের গ্রাম মিটিং হয়েছিল, একটা লোকও থাকেনি, দাদা কাউকে ঢুকতে দেয়নি। তারপর হয়েছে দাদা এখানে চা খেয়েছি। কিন্তু এবারে বিশ্বাস কি আমরা মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছি, মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছি, ডায়লগে টপ হওয়ার সুযোগ পেয়েছি। আমারও এসেছিল এখানে, আশীর্বাদ নিয়ে এখান থেকে বেরিয়েছে, আজও এখানে এলো, এসে আশীর্বাদ নিয়ে জেঠু তো নেই, জেঠিমার কাছে আশীর্বাদ নিয়ে বেরোলো। গ্রামের দেব আজকে সফল দেব, কেমন লাগছে? ভালো ভালো। রাজনীতিতে আসাতে আপনাদের সমর্থন কতটা? আমাদের সমর্থন সবসময়, সমর্থন আমাদের কোনো ইয়ে নেই। বলছি দেব এলে কি খাওয়ালেন? ওই তো আর তো কিছু খেলো না, শুধু একটু মিষ্টি, দই, ব্যাস, ডাবের জল। এই বলছে অন্যবারে এসে খাওয়াবো। অনেকদিন পরে তো এলো, তার কতটা ভালো লাগলো বা তার কথা কিরকম লাগলো? ভালো লাগলো। ওই
খুব ভালো লাগে, বেশ খুব ভালো লেগেছে। হ্যাঁ, কতদিন পরে এলো, ভালো লেগেছে। হ্যাঁ খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। কি নাম আপনার? দুর্গা অধিকারী, দুর্গা অধিকারী। তবু আমরা একটু ডাবের জল আর একটু মিষ্টি খাওয়ালাম। বৌদির হাতের কি রান্না ফেভারিট? বৌদির হাতের চিংড়ির মালাইকারি, খাসির মাংস, পোস্ত বড়া, এগুলো মেন, বাকি টুকিটাকি থাকে। কেমন চোখে দেখেন? দেখুন, সাংসদদের মানে ওটা তো পার্টিগত একটা ব্যাপার, তো সেটা ওর নিজস্ব ব্যাপার। তো আমার এমনি ভালো লাগে, আমার বাড়ির ছেলে একজন দাঁড়িয়েছে, সে তো ভালো লাগবেই। আমার দুটো মিলিয়েই ভালোই লাগে। মানে একটা ছেলে যে দুটো দিক সামলাচ্ছে, সেটা তো একটা বিশেষ ব্যাপার তো থেকেই যায়। আশীর্বাদ করছেন? অবশ্যই, 100%, একদম 100% আশীর্বাদ। ওই জন্যই তো এত সব ব্যবস্থা। বৃহস্পতিবার ভোট প্রচারে রামনগরের বারসোলেমানপুরে আসেন বিজেপির কেন্দ্রীয় সচিব ও উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী রাহুল সিনহা। এদিন কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস সামন্তের সমর্থনে রামনগরের বারসোলেমানপুরে কর্মী সভা করেন তিনি। বিজেপির দাবি, প্রায় আধ ঘন্টা সভা হওয়ার পর সভাস্থলে নির্বাচন কমিশনের আধিকারিক, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী হাজির হয়। তারপর ওই সভা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। তবে নির্বাচন কমিশনের কাছে এদিন সভা করার অনুমোদন কি নেওয়া হয়েছে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বিজেপির কেন্দ্রীয় সচিব রাহুল সিনহা বলেন, ঘরোয়া সভার জন্য অনুমোদনের কোনো দরকার নেই। এখনও প্রার্থী তার মনোনয়নপত্র জমা দেননি, অতএব সেই দিক থেকে প্রার্থীরও নিয়ম এখনও লাগু হয়নি। এটা দলের পক্ষ থেকে কর্মী সভা ছিল। কর্মীদের ডেকে আগামী নির্বাচনে আমাদের কি রণকৌশল, কি হবে, তার জন্য এই সভার আয়োজন ছিল। রাহুল বাবুর অভিযোগ, এরকম সভা তৃণমূল তো সর্বত্র করছে, তাই তৃণমূলের বেলায় কোনো আইন থাকে না, আর বিজেপি কোনো সভা করতে গেলেই আইন শুরু হয়ে যায়। কিন্তু আমি আপনাদেরকে বলছি, এখানে ভোট নয়, ভোট হচ্ছে বুথে বুথে। তাই প্রত্যেকটি কার্যকর্তাকে আমি অনুরোধ করব, তৃণমূল কংগ্রেসের বিধ্বংসী নীতি, মোদীজি যে দেশ উন্নত করার কার্যক্রম, সমস্ত কিছু আপনারা মানুষের কাছে বুথে বুথে পৌঁছে দিন। ভোটার আসল ওখানে, অতএব বুথে বুথে যদি আমরা আমাদের প্রত্যেকটা সেক্ষেত্রে কোনো অনুমোদন নেওয়া হয়নি। এটা ঘরোয়া সভা আছে, ঘরোয়া সভার জন্য অনুমোদনের কোনো দরকার নেই। 2 নম্বর বিষয় হচ্ছে, এখনো প্রার্থী তার মনোনয়নপত্র জমা দেননি, অতএব সেই দিক থেকে প্রার্থীরও রুল এখানে লাগু হয়নি। এটা পার্টির পক্ষে থেকে জনসভা, কর্মী সভা ছিল। কর্মীদের ডেকে আগামী নির্বাচনে আমাদের কি রণনীতি কিভাবে করা উচিত তার মিটিং। এই মিটিং তো তৃণমূল কংগ্রেস অহরহ সর্বত্র করছে। তৃণমূল কংগ্রেসের বেলায় কোনো আইন থাকে না, আর ভারতীয় জনতা পার্টি কোনো মিটিং করতে গেলে আইন শুরু হয়। আমি এই বিষয়টা নির্বাচন কমিশনকে জানাবো এবং নির্বাচন কমিশনকে এর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য বলব। যে আধিকারিকরা এখানে এসেছিল তারা আইন মোতাবেক কাজ করেননি, এটাই আমার মনে হচ্ছে। অতএব সেই কারণে আইনের যে ইলেকশন কমিশনের ধারা, সেটাও আমি দেখব, আর দেখে উপযুক্ত যা করণীয় কর্তব্য আমরা করব। কিন্তু আসল কথা হচ্ছে, কর্মী সভা কম সময়ের জন্য করলাম আর বেশি সময়ের জন্য করলাম, এটা বড় বিষয় নয়। বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে বাংলা ছাড়া করব, কাঁথি ছাড়া করব, এই প্রতিজ্ঞাটাই সবচেয়ে বড় জিনিস। সেই প্রতিজ্ঞাটা আজকে এখানকার সমস্ত কর্মীরা নিয়ে নিয়েছে। অতএব ভাষণ কম হলো আর বেশি হলো ওটা বড় জিনিস নয়। তৃণমূল ভয়ের কারণ হচ্ছে মানুষ ভোট দিলেই সর্বনাশ। কারণ শৌচালয়ের টাকা দিয়েছে মোদি, খেয়েছে তৃণমূলের লোকেরা। আবাস তৈরি করার টাকা দিয়েছে মোদি, খেয়েছে তৃণমূলের লোকেরা। 100 দিনের কাজের টাকা দিচ্ছে মোদি, ভাগ নিচ্ছে ওরা। অর্থাৎ যা যা কেন্দ্রীয় প্রকল্প আছে তার ভাগ তৃণমূল কংগ্রেসকে না দিলে এখানে কিছু হবে না। এই যে কাটমানি রাজ তৈরি করে রেখেছে, ব্যাপক চুরির রাজ তৈরি করে রেখেছে, মানুষ তো এগুলো দেখছে। আর ঠিক 12 তারিখ দেখবেন এর বদলা নেবে। আর প্রত্যেক ফেজের ইলেকশনে সারা বাংলার মানুষ এর বদলা ঠিক সময় মতো নিয়ে নেবে।
তমলুকের প্রার্থী বহিরাগত বলে জানা যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? বাইরে থেকে আনতে হবে। দেখুন, বাইরে ভিতরে এই যে গল্প যারা বলে তাদের মন ছোট। আরে এখন সারা বিশ্ব আপনার হাতের মুঠোয়, কে বাইরে কে ভিতরে, সবাই আমরা একই রাজ্যের বাসিন্দা, একই দেশের নাগরিক। এই ভাবনাটা রাখতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সেই কারণে কে কোনখানে রইল এটা বড় বিষয় নয়। বহিরাগত মানে কি? বাংলাদেশ থেকে এসছে? তমলুকের প্রার্থী কি পাকিস্তান থেকে এসছে? বহিরাগত মানে পুরো ভারতটা আমাদের সবার, আমরা সবাই ভারতবাসী। পুরো বাংলাটা আমাদের সবার, আমরা সবাই বাংলার নাগরিক। তো সেখানে আবার বাইরে ভেতর আসতে করতে প্রাদেশিকতার কোনো স্থান নেই। বৃহস্পতিবার বেলপাহাড়ির ওরগন্দা ভৈরব স্থানে পুজো দিয়ে প্রচার করলেন বিজেপি প্রার্থী কুনার হেমব্রম। ভৈরব স্থান থেকে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে শিলদা কমিউনিটি হলে এসে কর্মী সভায় যোগ দেন। কর্মী সভায় বিজেপি প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখেন ঝাড়গ্রাম জেলার সাধারণ সম্পাদক অবনী ঘোষ। এদিনের কর্মী সভায় আদিবাসী সংগঠনের কয়েকজন বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের সাধারণ সম্পাদক অবনী ঘোষ। মাওবাদী উপদ্রুত ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত শালবনী বিধানসভায় নিজেদের জমি পুনরুদ্ধার করতে রাস্তায় নামল বামফ্রন্ট। বৃহস্পতিবার দুপুরে শালবনীর বিস্তীর্ণ অঞ্চলে বাম প্রার্থী দেবলীনা হেমব্রমকে সাথে নিয়ে প্রচার চালালেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। দীর্ঘদিন মাওবাদী সমস্যায় জেরবার হওয়ার পর 2011 সালের বিধানসভা নির্বাচনে সিপিএমের গড় থেকে শালবনী পরিণত হয়েছে তৃণমূলের দুর্গে। কোথাও সিপিএমের পার্টি অফিস বন্ধ হয়ে যায়, তো কোথাও সেই পার্টি অফিস দখল নেয় তৃণমূল। সিপিএম নেতা কর্মীরা ঘর ছাড়াও থাকে দীর্ঘদিন। সাম্প্রতিক সময়ে নির্বাচনগুলিতেও শালবনীতে সে অর্থে প্রচারে দেখা যায়নি বামফ্রন্টকে। সেই গড়ই ফিরে পেতে এবার ময়দানে খোদ বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। আদিবাসী মুখ দেবলীনা হেমব্রমকে শেষ ব্রিগেডে সামনে এনেছিল বামফ্রন্ট। 50 দেবলীনা বামফ্রন্টের হয়ে এখন এক প্রতিবাদী মুখ। একদা বিনপুরে সংগঠনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এই দেবলীনাই। এবার নিজেদের জমি পুনরুদ্ধারে সেই দেবলীনার কাঁধে ভর করেই ঝাড়গ্রাম লোকসভায় নিজেদের ভোট বৈতরণী পার করতে চাইছে বামফ্রন্ট। বৃহস্পতিবার শালবনী, চকতারিণী সহ একাধিক গ্রামের রাস্তায় ঘুরে ঘুরে হাতজোড় করে ভোট চাইতে দেখা গেল বাম। অ্যালায়েন্সের মানে কি? জোট মানে কি? জোটটা বাংলা শব্দ ইংরেজি হয়ে গেছে। জোট মানে কি আপনারা জানেন। আর সিটের বোঝাপড়া কি আপনারা জানেন। সিটের বোঝাপড়া আমাদের কি ছিল? আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল যে দেশকে বাঁচাতে বিজেপিকে হাঁটাতে হবে, আর রাজ্যকে বাঁচাতে টিএমসিকে হাঁটাতে হবে। তাই বিজেপি তাই বিজেপি এবং টিএমসি
ভোটগুলো এক জায়গায় নিয়ে আসা, বিজেপি টিএমসি বিরোধী ভোট এক জায়গায় নিয়ে আসা। তার জন্যই আমরা চেয়েছিলাম যে একটা সিট শেয়ারিং হোক, এবং এই সিট শেয়ারিং এ প্রথম শর্ত ছিল যে লেফটের 2টো জেতা আসন আর কংগ্রেসের 4টে জেতা আসন। এখানে কেউ কোনো প্রার্থী দেবে না, বাম দেবে না, কংগ্রেসও দেবে না। একটা কথা ইংরেজি শব্দ আবার আমরা বাংলার সঙ্গে যুক্ত করে দিয়েছিলাম। এই বামফ্রন্ট বসে আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে আমরা আমাদের 2টি আসনে দিয়েছে, আমরা কংগ্রেসের জেতা 2টি আসনে প্রার্থী দেব, আমরা দিয়ে দিই। ফলে যদি ভাগাভাগি কোনো কথা আসে বোঝাপড়া, দায়িত্ব আমাদের নয়, দায়িত্ব যারা প্রথম আমাদের জেতা আসনে 2টো প্রার্থী ঘোষণা করেছে। হলো, এবার ঝাড়গ্রাম কেন্দ্রে কি জোট না হয় কিছু প্রভাব পড়বে? আমি জানি না, সেটা আপনারা বলবেন। মাওবাদী এই অধ্যুষিত এলাকায় এই কি সিপিএম এর এই প্রথম মিছিল? আমি তা বলতে পারবো না, সেটা আপনারা বলবেন। কতটা গ্যাপ? সিপিএম একবারে মুছে গেছে, সেক্ষেত্রে কি বলবো? সেটার উত্তরটা আপনারা দেবেন। কিছু কিছু জায়গায় পার্টি অফিস বন্ধ রয়েছে, সেটা যেখানে পার্টি অফিস বন্ধ আছে সেখানে একের পর এক পার্টি অফিস খোলা হচ্ছে, এই উত্তর আমি দিতে পারি। কতটা আশা করছেন? 21% ভোট পেয়েছিলেন আপনারা, পঞ্চায়েতে সেটা 19-এ ঠেকেছিল, এবারেও কি রক্তক্ষরণ ঠেকানো যাবে? সেটা শুনুন, সেটা আপনারা হিসেব করে লিখুন, আপনারা তদন্ত করুন আর হিসেব করে লিখুন। এসব প্রশ্ন আমাকে করবেন না, আপনারা যেখানে থাকেন সেখানকার অভিজ্ঞতা ভিত্তিতে আপনারা লিখুন। বলুন, ভারতী ঘোষ বিজেপি থেকে দাঁড়িয়েছে, কি বলবেন এই ব্যাপারে? বিজেপি যে প্রার্থী হবে সেটা বিজেপি ঠিক করবে, বিজেপির যে প্রার্থী হবে। সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টি বেল। পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে। আপনার কথা, আপনার খবর, আমাদের সংবাদ পরিবেশনে। দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না। গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই দেখা গেছে এ জেলায় বিজেপির ভোট বেড়েছে। এই ভোট বাড়ার কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন বামেদের ভোট গিয়েছে বিজেপিতে, আর তাই ভোট বাড়ছে তাদের। বিভিন্ন সভায় বামেরা যে রাম দলের পতাকা হাতে তুলে নিচ্ছে সে ছবি দেখাই গিয়েছে। কিন্তু বিজেপির প্রার্থীর ভোট প্রচারে বাম রামের ফল বোঝা গেল বৃহস্পতিবার। এদিন ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী ভারতী ঘোষের প্রচারে দেখা গেল সেই ছবি। পরপর 3 দিন ঘাটাল লোকসভার বিভিন্ন জায়গায় কর্মীদের নিয়ে বৈঠকের পর বৃহস্পতিবার পিংলা ব্লকে প্রচারে এসেছিলেন ভারতী ঘোষ। প্রচার শুরু করেন পিংলার মুন্ডুমারি থেকে, আর ওখানেই প্রার্থীকে স্বাগত জানাতে হাজির ছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা। প্রচার শুরু করেন পিংলার মুন্ডুমারি থেকে, আর ওখানেই প্রার্থীকে স্বাগত জানাতে হাজির ছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা। সেখানেই ভারতী ঘোষকে স্বাগত জানানোর সময় সমর্থকরা ভারতী ঘোষকে বাম রীতিতে লাল সেলাম জানিয়ে স্বাগত জানানো হয়। স্লোগান ওঠে, ভারতী দি তোমায় জানাই লাল 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 সেলাম। যদিও একের বেশি 2 হয়নি, প্রার্থী ও অন্যান্যরা থামিয়ে দেন তাদের, মুহূর্তে তাল কাটে। আর এর থেকেই পরিষ্কার হয়ে গিয়েছে চিত্রটা। যদিও ভারতী ঘোষকে এই বিষয়ে প্রশ্ন করা হলে কিছুই বলতে চাননি তিনি। আপাতত তা নিয়ে ভাবছেন না ভারতী। প্রচারে মূলত তিনি জোর দিচ্ছেন নারী শক্তির ওপর। গ্রামের সাধারণ মানুষকে বোঝাচ্ছেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে। রাস্তায় চলার পথে তিনি যেখানেই অনুন্নয়নের ছবি দেখতে পাচ্ছেন সেখানেই দাঁড়িয়ে পড়ছেন। এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলছেন, শুনছেন তাদের অভাব অভিযোগের কথা। এভাবেই তিনি নিজের প্রচার সেরেছেন বৃহস্পতিবার। আপনার হাত
ছেলে মেয়ে নেই সেও ভাবে, না ভাবলে কিন্তু দেশ উন্নয়ন হয় না। প্রথম দিন ভাবনা, মানুষকে ভালোবেসে ভাবতে হয়, সেটাই নেই। নিশ্চিন্তে ভোট দেবেন, নিশ্চিন্তে ভোট দেবেন, একদম কোনো ভয় নেই। আমি ঘুরে বেড়াবো, আমি ঘুরে বেড়াবো। ও আপনার বাবা? হ্যাঁ, এই যে আমার হোটেল। কি নাম গো? এই ফোনটা ধরো তো। বাহ, ও তুমি একটা স্মাইল দেবে তবে তো চোখ পাবে। হাসবে তবে না চোখ পাবে। দিদি কেন এসছে জানো তো? কি বললো? আমাদের প্রার্থী বিজেপির পদ্মফুলের প্রার্থী, ঠিক আছে? উন্নয়ন আসবে না, একটু পরিবর্তনের দরকার আছে, দেশের স্বাধীনতার দরকার। শকড হয়ে গেলাম যে এখানে বাড়ির কাছে তৃণমূলের এমপি থাকেন, এমএলএ থাকেন, এমএলএ মানে মন্ত্রী থাকেন, অথচ যশোরাজপুর পিংলা এর রাস্তা এরকম যে মানুষ চলার মতো রাস্তা নয়, এবং বর্ষার সময় এটা একটা বিভীষিকাতে পরিণত হয়। এটাই তৃণমূলের উন্নয়ন, যেটা গ্রামের মধ্যে এসে দেখা যাচ্ছে। দেশের মানুষকে স্বপ্ন দেখিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় বসে দেশের সর্বনাশ করছেন। বছরে 2 লক্ষ বেকারের চাকরি দিতে অক্ষম মোদী সরকার। এই দাবি তুলে বেকারি বিরোধী দিবস পালন করল সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। বৃহস্পতিবার কেশিয়াড়ি বাজার এলাকায় বেকারদের কাজের দাবিতে মিছিল করা হয়। এদিন অন্যান্য জায়গার পাশাপাশি কেশিয়াড়ি ব্লক বাম যুব সংগঠন আয়োজন করেছিল এই মিছিলের। একই সঙ্গে এদিন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী বিপ্লব ভট্টের সমর্থনে প্রচার মিছিল সংগঠিত হয়। এদিনের পথসভা থেকে কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কমিটির সম্পাদক দিলীপ সাউ, ডিওয়াইএফআই জেলা কমিটির সদস্য পার্থপ্রতিম মাইতি সহ আরো অনেকে। সবার জন্য শিক্ষা শিক্ষা মেদিনীপুর কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিপ্লব ভট্টকে দাগ হান হিসেবে ভোট দিন। মেদিনীপুর কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিপ্লব ভট্টকে দাগ হান হিসেবে ভোট দিন। ছাত্র জীবন ভোট শক্তি ভিত্তিক করতে বামপন্থীদের বিপুল ভোটে জয় করুন। বামপন্থীদের শক্তি ভিত্তিক করতে বামপন্থী প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন। মেদিনীপুর কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিপ্লব ভট্টকে দাগ হান সংস্থানের দাবিতে আন্দোলন চলছে, চলবে। হকারদের মতো অভিনব কায়দায় ভোট প্রচারে নামলেন তমলুক লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএমের প্রার্থী ইব্রাহিম আলী। বৃহস্পতিবার তিনি মহিষাদল থেকে হলদিয়া পর্যন্ত ট্রেনেই প্রচার চালান। কর্মীদের দিয়ে গান করে সকল যাত্রীকে উদ্বুদ্ধ করা সহ আলাপচারিতাও করেন। সঙ্গে কেন্দ্র ও রাজ্যের শাসক দলের দুর্নীতির কথা তুলে ধরে কাস্তে, হাতুড়ি, তারা চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান। এদিন এমন অভিনব প্রচারে প্রার্থী ও কর্মীদের গানের সাথে গলা মেলান অনেক যাত্রীরাও। অভিনব এই প্রচারে অনেকটাই মন কেড়েছেন প্রার্থী ইব্রাহিম আলী। লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী কমরেড ইব্রাহিম আলী আপনাদের কাছে জানিয়েছি। কমরেড ইব্রাহিম আলী তমলুক লোকসভার সিপিআইএম প্রার্থী কমরেড ইব্রাহিম আলী তমলুক লোকসভায় দাঁড়িয়েছে। আপনারা বেকারদের আমাদের কাজ নেই, ঘুষ ছাড়া চাকরি হচ্ছে না, সারা রাজ্যে খুন, তৃণমূলকে খুন করছে, পঞ্চায়েত ভোটে ভোট লুট, যে কোনো ইলেকশনে ভোট করতে দিচ্ছে না। এই অবস্থার আমরা পরিবর্তন চাই। কাজটা এতই তারাই ভোটটা দিও আমাদের সাথে। বেকারদের কাজ নেই, শিল্প নেই, কারখানা নেই, ঘুষ ছাড়া চাকরি নেই, মা বোনেদের নিরাপত্তা নেই, কৃষক তার ফসলের দাম পায় না। আর আমাদের জেলায় অধিকারী একটাই পরিবার যা করবে তাই আমরা চাই এই নির্বাচনে আপনারা কাজটা এতই তারাই ভোটটা দেবেন। আশীর্বাদ চাইছি, কাজটা করি তারাই ভোটটা দেবেন।
ভোটটা দেবেন। রাস্তাগুলি তারা ভোটটা দেবেন। ইব্রাহিম আলী লোকসভা সিপিআইএম 12ই মে তমলুক কেন্দ্রের লোকসভা নির্বাচন। আমরা তমলুক কেন্দ্রের বিভিন্ন আঙ্গিকে কখনো বাড়ি বাড়ি গিয়ে, কখনো গ্রামে গ্রামে বৈঠক, কোথাও গঞ্জ এলাকায়, বাজার এলাকায়, বাস স্ট্যান্ড এলাকায় আমরা মিছিল সংগঠিত করছি, মানুষকে বলছি। আবার কখনো আমরা আমাদের এই লোকসভার মধ্য দিয়ে যে ট্রেন যাতায়াতের পথ, আমরা ট্রেনে উঠে মানুষের কাছে পৌঁছচ্ছি, মানুষকে বলছি এই সময়কালে দাঁড়িয়ে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস গণতন্ত্র ধ্বংস করছে, পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট করা হয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার আজকে ভুলণ্ঠিত, বেকারদের কাজ নিয়ে ঘুষ ছাড়া কোনো চাকরি হচ্ছে না তৃণমূল কংগ্রেসের আমলে। একদিকে কেন্দ্রে বিজেপি সরকার সারা দেশে ধর্মে ধর্মে মানুষের মধ্যে দাঙ্গা সৃষ্টি করছে। ভারতবর্ষের গরিব পরিবারগুলোকে 15 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি একটাও কোনো গরিব পরিবার পায়নি। রান্নার গ্যাস ফ্রিতে দিবে বলেছিল, আজও পায়নি। জিনিসপত্রের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, সারা দেশে বেকারদের কাজ নেই, রাজ্যে কাজ নেই। একদিকে মোদি বলছে পকোড়া ভাজো, দিদি বলছে চপ পেঁয়াজি তেলে ভাজা ভাজো। বৃহস্পতিবার দাঁতন ভট্টর কলেজের উদ্যোগে উদযাপন করা হলো বসন্ত উৎসব। এদিন নাচ, গান, আবৃত্তি পরিবেশন ও একে অপরকে রং ছড়িয়ে ছাত্রছাত্রীরা বসন্ত উৎসব পালন করে। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ পবিত্র কুমার মিশ্র ও অধ্যাপক অধ্যাপিকা সহ অন্যান্যরা। ভট্টর কলেজ দাঁতনের উদ্যোগে উদযাপন করা হলো বসন্ত উৎসব। বৃহস্পতিবার কলেজের বাংলা বিভাগ, সঙ্গীত বিভাগ ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং ছাত্র সংসদের সহযোগিতায় বসন্ত উৎসব পালন করা হয়েছে। নানা রঙের আবির হাতে নিয়ে নাচে অংশ নেয় কলেজ ছাত্রীরা। বসন্তের গানে মুখর হয় কলেজ প্রাঙ্গণ। এদিন নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে ছাত্রছাত্রীরা বসন্ত উৎসব পালন করে। রং ছড়িয়ে দেওয়া হয় একে অপরকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ পবিত্র কুমার মিশ্র, কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা সহ আরও অনেকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া, যাকে ছাড়া আমাদের বাঙালি মনন, চিন্তন, ভাবনা কিছুই যাদের যা সম্পূর্ণতা পায় না, সেই রবীন্দ্রনাথকে ছাড়া আমরা তো ভাবতে পারি না। আজ প্রথমেই বাংলা স্নাতকোত্তর বিভাগ থেকে মেয়েরা, ছেলেরা পরিবেশন করছে, ছাত্রছাত্রীরা পরিবেশন করছে সুরানির স্বাদ। কথা আছে সাংঘাতিক বললে প্রকৃতি কিছু সময় বলে আনছি সকালে বলছি আমাদের
সমস্যার সম্মুখীন হতে হয় নারীদের। বৃহস্পতিবার বেল্লা কলেজের সভাগৃহে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান শাখার উদ্যোগে এর স্বরূপ ও প্রতিরোধ সম্পর্কে একটি আলোচনা সভা সংগঠিত হয়। এই সভায় প্রায় 2 শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়। বর্তমান সময়ে ভারতে নারী নির্যাতনের বিভিন্ন পর্যায় ও প্রতিকার, এই শীর্ষক সারা দিনের সেমিনার করল বেল্লা কলেজ। বৃহস্পতিবার কলেজের সভাগৃহে 2 শতাধিক পড়ুয়াদের নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের আয়োজনে ছিল কলেজের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান শাখা। নারী নির্যাতন কি, কেমন, পারিবারিক হিংসা কিভাবে মহিলাদের ওপর প্রভাব বিস্তার করে তার খুঁটিনাটি আলোচনা হয়েছে এদিন। মহিলারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কাজে বাড়ির বাইরে বেরোন। বিভিন্ন সমীক্ষা বলছে ভারতের বিভিন্ন প্রান্তে মহিলারা নিরাপদ নন। পড়া, সংসার এবং কাজের জীবনে পুরুষের দ্বারা নানাভাবে নির্যাতিত হতে হয় তাদের। শ্লীলতাহানি ও ধর্ষণের মাত্রা দিনকে দিন বাড়ছে। এই থেকে বাঁচার উপায় এবং আইন কি? মূলত 3টি সেশনে হওয়া সেমিনারে বিস্তারিত জানানো হয় ছাত্রীদের। আবার গ্রামাঞ্চলে অনেক মেয়েকে পরিবার ও পরিজনদের কাছ থেকে নানা কথা শুনতে হয়। পারিবারিক হিংসার সম্মুখীন হতে হয় তাদের। এসবের বিরুদ্ধে দাঁড়ানো এবং সাথে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে এদিন। আলোচনা এবং পরামর্শ প্রদান করেন কলকাতার নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজের অধ্যাপক অপূর্ব মুখোপাধ্যায়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরিন্দম রায়, অরিজিৎ ভট্টাচার্য এবং কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান সুচেতা সেন, তুহিন কান্তি দাস সহ অন্যান্যরা। তাদের মধ্যে কিন্তু যে কনফিডেন্সটা একটা সময় ছিল না, কিন্তু এখন এই যে সেমিনার বলি, ওয়ার্কশপ বলি, এটা একটা ইতিবাচক দিক যে টু রেজ অ্যাওয়ারনেস এন্ড কনসিয়াসনেস অ্যামং পিপল। যত আমরা এগুলো নিয়ে আলোচনা সভা করবো, আমরা এগুলোকে মানুষকে সচেতন করব, আমাদের মধ্যে যে প্রারম্ভিক যে জড়তা, যে শেকিনেস যেটা ছিল, আস্তে আস্তে করে আমার আশা যে এগুলো কেটে যাবে এবং একটা সময় আসবে যখন কিন্তু আমরা সত্যি এমন একটা সমাজের কথা চিন্তা করতে পারবো যেখানে কিন্তু ছেলে এবং মেয়েদের মধ্যে যে বিভেদটা সেটা থাকবে না। আমি খুব বেশি আমার রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতত্ত্ব বিভাগের উদ্যোগে মহিলাদের প্রতি সংগঠিত হিংসার বিভিন্ন রূপ নিয়ে একদিনের আঞ্চলিক আলোচনা চক্রের আয়োজন আমরা করেছি। এই অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত আছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক শ্রী অপূর্ব মুখোপাধ্যায়, উপস্থিত আছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর অরিন্দম রায় এবং ডক্টর অরিজিৎ ভট্টাচার্য। সমগ্র অনুষ্ঠানটিতে প্রধান সঞ্চালকের ভূমিকায় আছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা সুচিতা সেন। অনুষ্ঠানের সভাপতি সংবাদ এ পর্যন্তই। নমস্কার, আপনারা দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।